ঠিক সকাল 11টায় শহরের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেলের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ মানুষ। পরনে তার ধুতি পাঞ্জাবি, কাঁধে পুরনো ঝোলা, হাতে কাঠের ছড়ি। তার চলাফেরায় ছিল ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস। নাম তার রহমতুল্লাহ। হোটেলের উঁচু কাঁচের দরজা আর ঝলমলে পরিবেশের সঙ্গে তাঁর সাধারণ চেহারার তীব্র বৈপরীত্য স্পষ্ট ছিল। গেটের নিরাপত্তারক্ষী প্রথমে তাকে ভিক্ষুক ভেবে কপাল কুঁচকাল। বৃদ্ধ এগিয়ে এসে নরম গলায় জানালেন, এখানে তার একটি বুকিং আছে। কথাটা শুনে আশেপাশের লোকজনের মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল, আর শুরু হল ফিসফাস। গার্ড এগিয়ে এসে তার পথ আটকে দাঁড়াল, চোখ বুলিয়ে নিল মাথা থেকে পা পর্যন্ত, যেন পোশাক দিয়েই মানুষের পরিচয় মাপা যায়। তাচ্ছিলের হাসি হেসে বলল, বাবা, আপনি বুঝি ভুল জায়গায় চলে এসেছেন, এটা খুব দামি হোটেল। পাশে দাঁড়ানো আরেক গার্ড মৃদু হেসে সায় দিল। রহমতুল্লাহ শান্ত গলায় আবারও বললেন, তার এখানে ঘর বুক করা আছে, রিসেপশনে খোঁজ নিলেই জানা যাবে। গার্ডের হাসি আরও চওড়া হল। সে ভেতরে থাকা রিসেপশন ডেস্কের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, গিয়ে জিজ্ঞেস করুন, তবে আশা করবেন না বেশি কিছু। বৃদ্ধ ধীরে পা বাড়ালেন ভেতরের দিকে। রিসেপশন ডেস্কে দাঁড়িয়েছিলেন সাদিয়া রহমান, পরিপাটি ইউনিফর্মে আত্মবিশ্বাসী এক কর্মী। তিনি বৃদ্ধকে দেখে প্রথমে থমকে গেলেন, তারপর মুখে ভদ্রতার আড়ালে লুকারও একরকম অবজ্ঞার হাসি ফুটল। রহমতুল্লাহ নরম স্বরে বললেন, মা, আমার নামে একটি বুকিং থাকার কথা, একবার দেখবে? সাদিয়া কম্পিউটারের কিবোর্ডে আলতো চাপ দিতে দিতে বললেন, এই হোটেলে বুকিং করতে বেশ বড় অঙ্কের টাকা লাগে। তার কণ্ঠের সন্দেহ স্পষ্ট। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অতিথিও কৌতূহলী চোখে তাকিয়ে রইল। কেউ কেউ ফিসফিস করে মন্তব্য করতে লাগল। বৃদ্ধ স্থির দাঁড়িয়ে রইলেন, চোখে অবিচল ধৈর্য। সময় ধীরে ধীরে গড়াতে লাগল। আধ ঘণ্টা, তারপর প্রায় 1 ঘণ্টা কেটে গেল। রহমতুল্লাহ মাঝে মাঝে হাত ঘড়ির দিকে তাকালেন, আবার রিসেপশনের দিকেই দৃষ্টি ফেললেন, কিন্তু কেউ তার কাছে এগিয়ে এল না। লবিতে বসে থাকা এক শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, দাদু এখানে একা বসে আছে কেন? মা ফিসফিস করে বললেন, সবাই নিজের জায়গা জানলে ভালো হয়। কথাটা রহমতুল্লাহর কানে গেল, তবু তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি যেন নিজের ভেতরেই স্থির হয়ে আছেন। অপেক্ষার ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল, কিন্তু তার ধৈর্য একটুও টলেনি। অবশেষে রহমতুল্লাহ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রিসেপশনের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বললেন, মা, যদি খুব ব্যস্ত থাকো তবে তোমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে চাই। সাদিয়া ভ্রু কুঁচকে তাকালেন, যেন অনাহুত অনুরোধ শুনেছেন। তবু বিরক্তি চেপে ফোন তুলে ম্যানেজার কামরুল হাসানকে খবর দিলেন। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এল। কামরুল জিজ্ঞেস করলেন, তিনি কি সত্যিই অতিথি? সাদিয়া সংক্ষেপে সব বলতেই কামরুল হালকা স্বরে উত্তর দিলেন, বসতে বলো, নিজে থেকেই চলে যাবেন। কথাটা শুনে সাদিয়ার ঠোঁটে আবারও সেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সাদিয়া ফোন রেখে নিরাসক্ত গলায় জানালেন, ম্যানেজার এখন ব্যস্ত, আপনাকে আরও অপেক্ষা করতে হবে। রহমতুল্লাহ শুধু মাথা নেড়ে আবার আগের চেয়ারে ফিরে গেলেন। লবির ফিসফাস যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল। ঠিক তখনই বেল বয় শফিক সেখানে এসে দাঁড়াল। সে কিছুক্ষণ দূর থেকে বৃদ্ধকে দেখল, তারপর এগিয়ে এসে নরম গলায় বলল, বাবা, আপনাকে কি কেউ সাহায্য করেনি? রহমতুল্লাহ মৃদু হেসে বললেন, আমি শুধু ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে চাই। শফিকের চোখে সহানুভূতির ঝিলিক ফুটে উঠল। সে দৃঢ়ভাবে বলল, আমি আবার চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। শফিক দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল। দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকে বিনয়ের সঙ্গে বলল, স্যার, লবিতে একজন বৃদ্ধ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তিনি নাকি জরুরি কথা বলতে চান। কামরুল হাসান ভ্রু কুঁচকে তাকালেন, তারপর ঠান্ডা হাসি দিয়ে বললেন, শফিক, তুমি তোমার কাজ করো, এই ধরনের লোকদের নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। শফিক সাহস সঞ্চয় করে আবার বলল, স্যার, উনি খুব শান্তভাবে অপেক্ষা করছেন। কামরুল কণ্ঠ উঁচু করে উত্তর দিলেন, আমি বলেছি না, এখানে কোটি টাকার লেনদেন হয়, ফালতু ঝামেলায় আমাকে জড়িও না। হতাশ হয়ে শফিক ফিরে এল। শফিক লবিতে ফিরে এসে রহমতুল্লাহর সামনে দাঁড়াল। তার চোখে লজ্জা আর অসহায়তার ছাপ। নরম গলায় বলল, বাবা, স্যার এখন দেখা করতে চাইছেন না। রহমতুল্লাহ শান্তভাবে মাথা নেড়ে বললেন, কোনো অসুবিধে নেই, আমি অপেক্ষা করব। তার কণ্ঠে ক্ষোভের চিহ্নও ছিল না। সময় আরও গড়িয়ে গেল। লবির আলো ঝলমল করছিল।
অতিথিরা আসা যাওয়া করছিল, কিন্তু সেই কোণের চেয়ারে বসে থাকা বৃদ্ধ যেন অদৃশ্য হয়ে গিয়েছিলেন সবার কাছে। তবুও তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানেন সত্যের সময় একদিন আসবেই। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রহমতুল্লাহ আবার উঠে দাঁড়ালেন। এবার তার ভঙ্গিতে ছিল দৃঢ়তা। তিনি সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন। লবিতে হঠাৎ নীরবতা নেমে এলো। কেউ ফিসফিস করে বলল, এবার বুঝি ঝামেলা হবে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কামরুল ঘুরন্ত চেয়ারে বসে বিরক্ত স্বরে বললেন, কি ব্যাপার, এতবার কেন আসছেন? রহমতুল্লাহ শান্তভাবে ঝোলা থেকে একটি খাম বের করে টেবিলের ওপর রাখলেন। বললেন, এখানে আমার বুকিং আর কিছু কাগজ আছে, একবার দেখবেন? কামরুল খামটি হাতে নিলেন, কিন্তু না খুলেই টেবিলে ছুঁড়ে ফেললেন। কামরুল ঠোঁট বাঁকিয়ে বললেন, বাবা, এই হোটেলে থাকতে অনেক টাকা লাগে। চেহারা দেখেই বোঝা যায় কার সাধ্য আছে। তার কণ্ঠে অহংকার স্পষ্ট। কেবিনের বাইরে কয়েকজন কর্মচারী কান পেতেছিল। রহমতুল্লাহ গভীর দৃষ্টিতে কামরুলের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, দেখে না বুঝে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কামরুল হেসে উঠলেন, আমি বহু বছর ধরে এই হোটেল চালাচ্ছি, মানুষ চেনার ভুল করি না। কথাগুলো বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ল। তবুও বৃদ্ধের মুখে রাগের ছাপ দেখা গেল না। রহমতুল্লাহ ধীরে খামটি আবার টেবিলে রেখে বললেন, ঠিক আছে, যদি বিশ্বাস না করেন আমি চলে যাচ্ছি, তবে মনে রাখবেন আজকের আচরণের ফল একদিন পাবেন। তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। এই বলে তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। লবিতে দাঁড়িয়ে থাকা অতিথিদের কেউ কেউ মুচকি হেসে মন্তব্য করল, ঠিক শিক্ষা হয়েছে। বৃদ্ধ ধীর পায়ে হোটেল ছাড়লেন। পেছনে রইল ফিসফাস আর আত্মতুষ্টির হাসি। কিন্তু শফিক চুপচাপ সেই খামের দিকে তাকিয়ে রইল। তার মনে অজানা আশঙ্কা দানা বাঁধতে লাগল। রহমতুল্লাহ চলে যাওয়ার পর শফিক নিঃশব্দে ম্যানেজারের কেবিনে ঢুকল। টেবিলে পড়ে থাকা খামটি তুলে নিল। চারদিকে কেউ খেয়াল করছে না দেখে সে সার্ভার রুমে গিয়ে তথ্য খুঁজতে শুরু করল। খামের ভেতরের নথিগুলো স্ক্যান করে পুরনো রেকর্ড মিলিয়ে দেখতেই তার চোখ বিস্মারিত হয়ে গেল। পর্দায় স্পষ্ট লেখা, রহমতুল্লাহ এই হোটেলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ৬৫% শেয়ারের মালিক। শফিকের গলা শুকিয়ে এল। সে দ্রুত রিপোর্ট প্রিন্ট করে কাগজ হাতে নিয়ে দৌড়ে গেল কামরুল হাসানের কাছে। কামরুল তখন ফোনে ব্যস্ত ছিলেন। শফিক রিপোর্ট এগিয়ে দিয়ে বলল, স্যার, দয়া করে এটা দেখুন, যিনি এসেছিলেন তিনি আসলেই হোটেলের প্রধান শেয়ার হোল্ডার। কামরুল বিরক্ত হয়ে ফোন কেটে রিপোর্ট হাতে নিলেন, কিন্তু না পড়েই কাগজ আবার ঠেলে দিলেন। বললেন, এইসব বাজে কথা বিশ্বাস করো না, হোটেল আমার ব্যবস্থাপনাতেই চলছে। শফিক কাঁপা গলায় বলল, স্যার, নথিতে সব স্পষ্ট লেখা আছে। কামরুল রাগে গর্জে উঠলেন, তুমি তোমার সীমা জানো। অপমানিত শফিক চুপচাপ সরে গেল, কিন্তু তার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। সন্ধ্যা নামল ভারী নীরবতায়। কর্মচারীদের মধ্যে গোপন গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ বলল, কাল যিনি এসেছিলেন তিনি নাকি আসল মালিক। কেউ বিশ্বাস করল, কেউ করল না। পরদিন সকাল 10:30 লবির দরজা খুলে আবার প্রবেশ করলেন রহমতুল্লাহ। তবে এবার তিনি একা নন, সঙ্গে ছিলেন স্যুট পরা এক অফিসার, হাতে ব্রিফকেস। লবির পরিবেশ মুহূর্তে বদলে গেল। গার্ড, রিসেপশনিস্ট সবাই স্তব্ধ। রহমতুল্লাহ দৃঢ় কণ্ঠে বললেন, ম্যানেজারকে ডাকুন। তার স্বরে আর কোনো বিনয় ছিল না, ছিল কর্তৃত্বের স্পষ্ট ঘোষণা। কিছুক্ষণের মধ্যেই কামরুল হাসান লবিতে এসে দাঁড়ালেন। মুখে জোর করে হাসি টানলেও চোখে অস্বস্তি স্পষ্ট। রহমত উল্লার পাশে থাকা অফিসার ব্রিফকেস খুলে একটি মোটা ফাইল বের করলেন। সবার সামনে টেবিলে রেখে জোর গলায় বললেন, এই নথিতে প্রমাণ আছে রহমত উল্লাহ এই হোটেলের ৬৫% শেয়ারের মালিক এবং প্রতিষ্ঠাতা। মুহূর্তে লবি নিস্তব্ধ হয়ে গেল। সাদিয়ার হাত কাঁপতে লাগল। অতিথিরা অবিশ্বাসে একে অপরের দিকে তাকাল। কামরুলের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। গতকালের তাচ্ছিল্য যেন আজ তার নিজের দিকেই ফিরে এল। রহমতুল্লাহ ছড়ি মাটিতে ঠেকিয়ে দৃঢ় স্বরে বললেন, আজ থেকে আপনি আর এই হোটেলের ম্যানেজার নন। কামরুল হতভম্ব হয়ে প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু কণ্ঠ কেঁপে উঠল। বৃদ্ধ শান্ত অথচ কঠোর গলায় বললেন, এই প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি, এর ভিত্তি আমার পরিশ্রমে তৈরি। ক্ষমতা মানে অহংকার নয়। তিনি ঘোষণা করলেন, কামরুলকে নিচু পদে সরিয়ে দেওয়া হবে। লবিতে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। একদিন আগেও যাকে অবহেলা করা হয়েছিল, আজ তার কথাই ছিল শেষ সিদ্ধান্ত। এরপর রহমতুল্লাহ শফিককে কাছে ডাকলেন।
তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে হয়তো ধন নেই, কিন্তু আছে মানবতা, সেই কারণেই তুমি এই হোটেল পরিচালনার যোগ্য। শফিক আবেগে মাথা নত করল, চোখ ভিজে উঠল। সাদিয়ার দিকে তাকিয়ে রহমতুল্লাহ বললেন, ভুল সবারই হতে পারে, তবে মনে রাখবে কখনো পোশাক দেখে মানুষ বিচার করবে না। সাদিয়া কাঁপা গলায় ক্ষমা চাইলেন। লবিতে দাঁড়িয়ে থাকা অতিথিরা করতালিতে ফেটে পড়ল। পরিবেশ বদলে গেল সম্মান আর অনুতাপের অনুভূতিতে। রহমতুল্লাহ চারদিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এই হোটেল শুধু ধনীদের জন্য নয়, এখানে সবার সম্মান সমান। তার কথাই ছিল অভিজ্ঞতার ভার আর মানবতার শিক্ষা। তিনি আরও বললেন, আসল বড়ত্ব টাকায় নয়, চিন্তায়। যার মন বড়, সেই প্রকৃত বড় মানুষ। কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গতকালের হাসি ঠাট্টা আজ লজ্জায় পরিণত হয়েছে। কামরুল নীরবে সরে গেলেন, বুঝতে পারলেন অহংকারের মূল্য কত কঠিন হতে পারে। শফিক দায়িত্ব নিতে এগিয়ে এলো, তার চোখে ছিল নতুন দায়িত্বের আলো। সেই ঘটনার পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। কর্মচারীরা প্রত্যেক অতিথির সঙ্গে সমান সম্মান ও ভদ্রতায় আচরণ করতে শুরু করল। লবির সেই কোণের চেয়ারটি যেন এক নীরব শিক্ষা হয়ে রইল। মানুষকে বাহ্যিক রূপে নয়, হৃদয়ের মূল্য দিয়ে বিচার করতে হয়। রহমতুল্লাহ আর কখনো নিজের পরিচয় প্রমাণ করতে আসেননি। তার কাজই ছিল তার পরিচয়। শহরে ছড়িয়ে পড়ল তার মানবতার গল্প। সবাই বলল, তিনি শুধু একটি হোটেল গড়েননি, গড়েছেন সম্মান আর ন্যায়ের এক নতুন মানদণ্ড।